হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি নামে পরিচিত। এখানে কি করেছিল, এই হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি প্রপোজ বাই ফ্রেডরিক হার্জবার্গ কত সালে 1959। এই থিওরিকে অনেক সময় কি বলা হয়, মোটিভেশন হাইজিন থিওরি নামেও পরিচিত। তাহলে দেখো এই হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরির অল্টারনেটিভ নেম হচ্ছে কি হাইজিন থিওরি নামেও কিন্তু পরিচিত। এই হার্জবার্গ থিওরিতে এখানে দেখো লেখা আছে টু ফ্যাক্টর, তোমরা এখান থেকে পরিষ্কার যে এই থিওরির মধ্যে দুটো ফ্যাক্টর আছে। হ্যাঁ, সেই ফ্যাক্টর গুলো কি কি, একটা ফ্যাক্টরের নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর। দেখো হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর যাকে কি বলা হয় ডিসস্যাটিসফায়ার, আরেকটা হচ্ছে মোটিভেশনাল ফ্যাক্টর যেটাকে বলা হচ্ছে কি স্যাটিসফায়ার। তাহলে এখানে ফ্রেডরিক কি করেছিল, ফ্রেডরিক এখানে ম্যাক্সিমাম একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিল, তিনি কি করেছিল তার এই থিওরি স্টাবলিশ করার জন্য ম্যাক্সিমাম 200 জন যারা ওয়ার্কার, জব ওয়ার্কার, তার মধ্যে ছিল অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার ওয়ার্কের উপর একটা ইন্টারভিউ করে তাদের এই যে মোটিভেশন লেভেলটাকে একটা ক্যাটাগরাইজ করে দুটো ফ্যাক্টরে স্টাবলিশ করেছিল। সেখান থেকে একটা ফ্যাক্টরের নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টর বা মেইনটেনেন্স ফ্যাক্টর, আর যেটাকে বলা হয় ডিসস্যাটিসফাই, আর একটা বলা হয়েছিল মোটিভেশনাল ফ্যাক্টর বা স্যাটিসফাই। এখন এই হাইজিন ফ্যাক্টরটা কি কি, হাইজিন ফ্যাক্টরকে আবার এক্সট্রিনসিক ফ্যাক্টর বলা হয়। এটা কি বলেছিল যে দিস ফ্যাক্টর ডু নট লিড টু স্যাটিসফ্যাকশন অর মোটিভেশন, মানে এই ফ্যাক্টরটা কিন্তু কখনোই তোমার মধ্যে কি করবে, লিড টু স্যাটিসফ্যাকশন অর মোটিভেশন, যেটা তোমার মধ্যে কখনোই স্যাটিসফ্যাকশন করবে না বা তোমার মধ্যে তোমাকে মোটিভেশন তৈরি করবে না। বাট দেয়ার অ্যাবসেন্স, যদি এই হাইজিন ফ্যাক্টর অ্যাবসেন্স হয়, যদি এই হাইজিন ফ্যাক্টরের কোন রকম ঘাটতি ঘটে, তখন কি করবে, দে আর রিলেটেড টু ওয়ার্ক এনভায়রনমেন্ট, তখনই কিন্তু তোমার মধ্যে ডিসস্যাটিসফাই চলে আসবে। এখন হাইজিন ফ্যাক্টর গুলো কি কি, এক্সাম্পল দেখো স্যালারি, যদি তুমি একটা জব করতে করতে হঠাৎ তোমার স্যালারি যদি কমে যায় তাহলে কি হবে, তুমি ডিমোটিভেট হবে কি হবে না, ডিমোটিভেট অবশ্যই হবে। তখন কি হবে, এক্সট্রিনসিক ফ্যাক্টর, দেখো স্যালারি কি, এগুলো সব মোটিভেশন দু প্রকার, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক, এগুলো স্যালারি কি একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর। আর কোম্পানি পলিসি, যদি পলিসি হঠাৎ করে তুমি একটা ওয়ার্ক লেভেলে একটা কাজ করছিলে, কাজ করতে করতে হঠাৎ করে সেই পলিসি চেঞ্জ হয়ে গেল, তখন অনেক সময় কি হয়, তুমি ডিমোটিভেট হয়ে যাও। জব সিকিউরিটি, তোমার যদি জবের কোনো সিকিউরিটি না থাকে তাহলে কি হবে, হ্যাঁ তুমি ডিমোটিভেট হয়ে যাবে। আবার কি ওয়ার্কিং কন্ডিশন, রিলেশনশিপ ওয়ার্কিং কন্ডিশন, ধরো তোমাকে এক জায়গায় কাজ করছো, হঠাৎ করে সেখান থেকে তোমাকে ট্রান্সফার করে দিল, তাহলে কি এইগুলো, এই যে হাইজিন ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলোকে কি করতে হবে, মেইনটেনেন্স ফ্যাক্টর, এই জন্য বলা হচ্ছে যে এগুলো যদি ঠিকভাবে মেইনটেনেন্স থাকে তবেই কিন্তু আমার ডিসস্যাটিসফাই হওয়ার প্রবণতা কম থাকবে। আর কি বলছে, রিলেশনশিপ উইথ সুপারভাইজার এন্ড কো-ওয়ার্কার, তুমি যাদের সাথে কাজ করছো তাদের সাথে যদি তোমার মধ্যে একটা গুড রিলেশনশিপ না তৈরি হয়, তাহলে কিন্তু তোমার মধ্যে কিন্তু এই যে মোটিভেশনটা সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হবে। এখানে দেখো এই যে এখানে দেখো কতগুলো শর্ট ফর্মে লেখা আছে, ইফ দিস ফ্যাক্টর আর পোর, যদি এই ফ্যাক্টরটা পোর হয়, খারাপ হয়, তাহলে কি হবে, এমপ্লয়ি ডিসস্যাটিসফাইড হবে, ডিসস্যাটিসফাইড হলে কি মানে কি ডিমোটিভেট হয়ে গেল। আর ইফ দিস ফ্যাক্টরস আর গুড, ভালো করে বুঝবে, যদি এই ফ্যাক্টরগুলো গুড থাকে তাহলে কি হবে, ডিসস্যাটিসফ্যাকশন ইজ রিমুভড, dissatisfaction is removed, but motivation does not increase significantly, মোটিভেশন ডাজ নট ইনক্রিজ সিগনিফিকেন্টলি। তোমাকে তাহলে হাইজিন ফ্যাক্টর গুলোকে কি করতে হবে, অলওয়েজ হাইজিন ফ্যাক্টর গুলোকে মেইনটেনেন্স করতে হবে। যদি মেইনটেনেন্সে কোনো ঘাটতি পড়ে তখনই কিন্তু এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশন হবে। আবার তুমি ভাবছো যখন এগুলো যদি আমি খুব হাই হয়, গুড হয়, ভালো হয়, তাহলে কি এমপ্লয়ি মোটিভেশন হবে না, এমপ্লয়ি কিন্তু মোটিভেশন সেই অর্থে হবে না, স্যাটিসফাই হবে বটে বাট মোটিভেশন হবে না, কারণ অল আর দ্য এক্সট্রিনসিক ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর, যে স্যালারি, কোম্পানি পলিসি, জব সিকিউরিটি, ওয়ার্কিং কন্ডিশন, রিলেশনশিপ উইথ সুপারভাইজার, বেনিফিট, তাহলে কি এইগুলো তোমাকে কি দরকার, একজন ওয়ার্ক প্লেসে এগুলোকে অবশ্যই মেইনটেনেন্স করা দরকার। এই জন্য এর নাম হয়েছে মেইনটেনেন্স ফ্যাক্টর। যদি মেইনটেনেন্সে কখনো ঘাটতি পড়ে তখন কিন্তু কি হবে, এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে, মানে ডিমোটিভেট হবে। কিন্তু যদি সিগনিফিকেন্টলি এগুলো ইনক্রিজ করা হয়, হঠাৎ করে স্যালারি বেড়ে গেল, স্যালারি বেড়ে গেলে এমপ্লয়ি স্যাটিসফাই হবে বাট নট মোটিভেট হবে সিগনিফিকেন্টলি। ক্লিয়ার? এইবার আরেকটা যে ফ্যাক্টর তোমাদের কাছে আছে সেটা হচ্ছে কি মোটিভেশনাল ফ্যাক্টর, যাকে আমরা কি বলবো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা ইন্টারনাল ফ্যাক্টর। এখানে কি বলেছে, দিস ফ্যাক্টর আর লিড টু পজিটিভ জব স্যাটিসফ্যাকশন,
দিস ফ্যাক্টর লিড টু পজিটিভ জব স্যাটিসফ্যাকশন, মোটিভেট করবে এমপ্লয়ি টু পারফর্ম বেটার। তাহলে এই মোটিভেশন ফ্যাক্টরগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে কি হবে, এমপ্লয়ের মধ্যে সেখানে এসে মোটিভেট আসে, তাহলে কি সে একটা গুড জব করবে, গুড ওয়ার্ক করবে। আর কি বলছে, দে রিলেটেড টু নেচার অফ ওয়ার্ক ইটসেলফ টু অপরচুনিটি ফর পার্সোনাল গ্রোথ। এই যে পার্সোনাল গ্রোথ কখন সম্ভব, যখন কোনো পার্সনের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে, পজিটিভ মোটিভেশন থাকবে, ইন্টারনাল মোটিভেশন থাকবে যে নিজের জন্য কিছু করছি, তখন তার পার্সোনাল গ্রোথ সম্ভব, আদারওয়াইজ কিন্তু কখনোই সম্ভব না। এখন এর মধ্যে এক্সাম্পল যদি দেখি, অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি, অ্যাডভান্সমেন্ট, গ্রোথ, মিনিংফুল ওয়ার্ক। তাহলে এই যে অ্যাচিভমেন্ট, তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও, এটা অ্যাচিভ করতে আমরা কখন যাবো, নিজের মধ্যে যখন ইন্টারনাল কোনো ফোর্স তোমাকে কাজ করবে। রিকগনিশন, ইয়েস আমাকে রিকগনিশন দরকার, তার জন্য আমাকে কাজ করতে হবে। তুমি যদি একটা গুড রেসপন্সিবিলিটি কখন তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দু ধরনের লোক থাকে, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। এবার তোর মধ্যে যখন পজিটিভ অ্যাটিটিউড থাকবে তখনই কিন্তু তোমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকবে, ইয়েস যে কোম্পানি কিছু বলার আগেই বা কোম্পানির পলিসি ভালোর জন্য কিন্তু তুমি সেই কাজটাকে করছো। এই ক্ষেত্রে এই যে মোটিভেশনাল ফ্যাক্টর গুলো যদি তোমার মধ্যে ভালো থাকে তখনই কিন্তু তোমার ডেভেলপমেন্ট বা তোমার যে ওয়ার্ক পার্সোনাল গ্রোথ সেটা কিন্তু হওয়া সম্ভব। এখানে দেখো শর্ট ফর্মে কিছু লেখা আছে, এই জন্য এটাকে কি বলা হয়েছিল, স্যাটিসফায়ার। এখন ইফ দিস ফ্যাক্টরস আর প্রেজেন্ট, মানে এই মোটিভেশনাল ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তখন কি হবে, এমপ্লয় ফিল স্যাটিসফায়ার, ইয়েস এন্ড মোটিভেটেড। তাহলে এই ফ্যাক্টর গুলো যদি থাকে তখন এমপ্লয় কি হবে, মোটিভেট হবে। বাট ইফ দে অ্যাবসেন্ট, যদি এই ফ্যাক্টর গুলো না থাকে, নো স্যাটিসফ্যাকশন, কোনো জব স্যাটিসফ্যাকশন নেই কিছু, বাট নট নেসেসারিলি ডিসস্যাটিসফ্যাকশন নেই কিন্তু, বাট সে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে না, সে কি হবে, মোটিভেট হচ্ছে না কিন্তু, বাট সে ডিস্যাটিসফ্যাকশন হচ্ছে না, যেটা কিন্তু হাইজিন ফ্যাক্টরে কিন্তু মেইনটেনেন্স ফ্যাক্টর বলা হয়েছিল, যে যদি হাইজিন ফ্যাক্টর 4 হয় তাহলে কিন্তু সাথে সাথে সে ডিসস্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছিল জবের ক্ষেত্রে। এখানে আরেকটা কনক্লুশন তোমাদের বোঝার জন্য ছোট করে রাখা হয়েছে, দেখো হাইজিন ফ্যাক্টর, এটাকে একদম নোট ডাউন করে মাথায় ঢুকিয়ে নাও, যে হাইজিন ফ্যাক্টর যদি ইনক্রিজ হয় তাহলে যে হাইজিন ফ্যাক্টরটা খুব গুড হলো, নো এফেক্ট অন স্যাটিসফ্যাকশন অন এমপ্লয়, কোনো এফেক্ট কিন্তু এই হাইজিন ফ্যাক্টর ইমপ্রুভ করলে আমাদের কোনো এফেক্ট পড়ছে না, সেই জন্য ওটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাট হাইজিন ফ্যাক্টর ডিক্রিজ, যদি হাইজিন ফ্যাক্টরে কোনো ঘাটতি পড়ে কি হবে, সাথে সাথে এমপ্লয় ডিস্যাটিসফাই হবে, সাথে সাথে এমপ্লয় কি হবে, ডিস্যাটিসফাই হবে। ঠিক অপোজিট মোটিভেশনাল ফ্যাক্টর কি বলেছে, মোটিভেশনাল ফ্যাক্টর ইনক্রিজ যদি করি, স্যাটিসফাইড এমপ্লয় স্যাটিসফাই হবে এবং তার মধ্যে একটা মোটিভেট তৈরি হবে। কিন্তু ফ্যাক্টর যদি ডিক্রিজ হয়, নো এফেক্ট, মোটিভেশনাল ফ্যাক্টর যদি ডিক্রিজ হয় তাহলে কোনো এফেক্ট তোমাদেরকে এখানে পড়বে না। এখানে দেখো এটা ছকের মাধ্যমে দেওয়া আছে, তোমাদেরকে এই কথাগুলো লেখা আছে, এটাকে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। এইবার এই ক্রিটিসিজম হাসবার্গ টু ফ্যাক্টর থিওরির মতো বেশ কিছু ক্রিটিসিজম পাওয়া গেছে, সেগুলো কি কি, যে ওভারল্যাপিং ফ্যাক্টর। এখানে ওভারল্যাপিং ফ্যাক্টর বলতে এখানে শুধুমাত্র তার হাসবার্গ কি করেছিল, তার যে ফ্যাক্টর গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিল। এক্ষেত্রে কি বলেছিল, সাম ফ্যাক্টর, যেমন এক্সাম্পল স্যালারি, রিলেশনশিপ মে অ্যাক্ট বোথ মোটিভেটর এবং হাইজিন ফ্যাক্টর, মানে এই যে ধরো স্যালারি যেটা কি করছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেটা এই যে মোটিভেশন ফ্যাক্টরকে এফেক্ট করে, আবার হাইজিন ফ্যাক্টরকেও ডিপেন্ড করে। তাহলে এই দুটো ফ্যাক্টর মধ্যে কি দুটো ক্যাটাগরিতেই কিছু কিছু ফ্যাক্টর গুলো আছে যেগুলোকে দুটোকেই প্রভাব বিস্তার করে। সেই জন্য এই ফ্যাক্টর গুলোকে সঠিকভাবে কিন্তু হাসবার্গ যখন এই থিওরিটা স্টার্ট করেছিল, আরেকটু এই থিওরি গুলোর উপর বা এই যে কি বলবো কম্পোনেন্ট বা যে ফ্যাক্টর স্যালারি, রিলেশনশিপ, এগুলোর প্রতি আরেকটু বোধহয় সচেতন হওয়া দরকার ছিল, যে কারণ এগুলো ডিপেন্ড করে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের উপর, কারণ প্রত্যেক ব্যক্তির একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, তাদের উপর কিন্তু এই সমস্ত ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে। আর কি বলেছিল, মেথোডোলজিক্যাল লিমিটেশন ছিল। মেথোডোলজিক্যাল লিমিটেশন মানে কি, এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ার আর অ্যাকাউন্টেন্ট এই দুটো ব্যক্তিদের উপরেই কিন্তু এই গবেষণাটা বা এই থিওরিটা স্টাবলিশ করেছিল, সেই জন্য আরো কিছু বোধহয় ভ্যারাইটিস অফ ওয়ার্কার নিলে বোধহয় এই থিওরিটা আরেকটু ভালো হতো। আর যে কথাটা বলছিলাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ইগনোর, কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে তার কিছু কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, তাদের পার্সোনালিটি থাকে, তাদের এজ থাকে, তাদের কালচারাল ডিফারেন্স থাকে, এই দিকগুলো আরেকটু ফোকাস করলে বোধহয় ভালো হতো।
4 নম্বর কি ছিল সাবজেক্টিভিটি অফ রেসপন্স, মানে যে ডেটাগুলো কালেক্ট করেছিল সেগুলো শুধুমাত্র সেলফ রিপোর্ট ছিল, সেখানে হতে পারে সেখানে কিছু বায়াসনেস কাজ করেছে, হ্যাঁ সেখানে বা হতে পারে যে সাবজেক্টের মুডের উপর কিছু ডিপেন্ড করেছে, তাহলে এই সাবজেক্টের রেসপন্সের উপর সেইভাবে কিন্তু গুরুত্ব কিন্তু এই ফ্যাক্টরের ক্ষেত্রে দেয়নি। আর এটা হচ্ছে কি নট ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, কারণ এখানে বিভিন্ন প্রকার জবের ক্যাটাগরি আছে এবং জবের একটা নির্দিষ্ট ধরন আছে, সব জবের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। হচ্ছে সিম্পলিস্টিক অ্যাপ্রোচ, কারণ হচ্ছে হিউম্যান মোটিভেশন ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড ডাইনামিক, সেই জন্য কিন্তু এত সিম্পল হিউম্যান মোটিভেশন এত সিম্পলি যে দুটো ক্যাটাগরিতে ভাগ করে মোটিভেশন হবে ইট ইজ নট পসিবল। এই হচ্ছে হাজবার্গ টু ফ্যাক্টরের ক্রিটিসিজম। বাট এর অ্যাপ্লিকেশনটা যদি দেখি ঠিক আমরা একইভাবে ওই অ্যাপ্লিকেশনটাকে করেছি, যে ইন এডুকেশনের ক্ষেত্রে কি করব, যদি আমরা শিক্ষার ক্ষেত্রে এনশিওর করবে সেফ অ্যান্ড কম্পার্টেবল লার্নিং এনভায়রনমেন্ট, হাইজিন ফ্যাক্টরগুলোকে কি করতে হবে, অলওয়েজ হাইজিন ফ্যাক্টরগুলোকে সবার আগে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে, কারণ এই ফ্যাক্টরগুলোকে নাম কি মেনটেনেন্স ফ্যাক্টর, যদি এটাকে মেনটেন না করি তাহলে কি হবে, এমপ্লয়ি ডিস্যাটিসফাই হবে। এই জন্য কি করতে হবে, প্রোভাইড রিকগনিশন, প্যাসাস, চ্যালেঞ্জিং টাস্ক এন্ড অপরচুনিটি ফর লার্নিং এন্ড ক্রিয়েটিভ মোটিভেটর, এখানে সাথে সাথে এই যে মোটিভেটর ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ওয়ার্ক প্লেসে কি করতে হবে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে হাইজিন ফ্যাক্টর লাইক স্যালারি, জব সিকিউরিটি এন্ড ওয়ার্কিং কন্ডিশন টু অ্যাভয়েড এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশন, তাহলে যে মাঝে মধ্যে এমপ্লয়ীদের মধ্যে কি করতে হবে, তাদের স্যালারিটাকে ইনক্রিজ করে, হ্যাঁ জবের মধ্যে একটা সিকিউরিটি দেয়, যার ফলে যাতে এমপ্লয়িরা কখনোই ডিস্যাটিসফ্যাকশন না হয়। আর কি করতে হবে, ফোকাস অন মোটিভেটর ফ্যাক্টর সাচ অ্যাজ অ্যাচিভমেন্ট, রিকগনিশন, রেসপন্সিবিলিটি এন্ড গ্রোথ অপরচুনিটি টু এনহ্যান্স মোটিভেশন, সেই সাথে সাথে মোটিভেশন যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমাদের স্পোর্টস ফিল্ডে কি করতে হবে, প্রোভাইড করতে হবে প্রপার ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট এন্ড সেফটি, হাইজিন ফ্যাক্টরগুলোকে মেনটেন করতে হবে। আর সেই সাথে সাথে স্পোর্টস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, motivated by athlete recognition their performance, giving responsibility and providing opportunity for skill development and motivation করতে হবে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে সেম একই জিনিস, ইন পার্সোনাল লাইফ গোল সেটিং এনশিওর করে বেসিক নিড এন্ড কন্ডিশন এন্ড মিট, মানে হাইজিন ফ্যাক্টরকে যাতে মেইনটেইন করতে পারে সেটাকে করতে হবে। আর লাস্টলি কি করতে হবে, ফোকাস করতে হবে তার পার্সোনাল গ্রোথ উপর ফোকাস করতে হবে, যাতে তার মধ্যে মোটিভেশন কখনো ঘাটতি না পড়ে। এই হচ্ছে মূলত হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি। এটাকে ওভারঅল যদি সামারাইজ করা হয় তাহলে আমরা সংক্ষেপে যদি এটা বলতে পারি যে হার্জবার্গ তার টু ফ্যাক্টর থিওরিতে 200 ওয়ার্কার পিপলদের উপরকে একটা অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার পিপলদের উপর একটা ইন্টারভিউ নিয়ে একটা সার্ভে করেছিল, সেখানে দেখেছিল পিপল আর মোটিভেটেড হয়ে থাকে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর আর একটা হচ্ছে মোটিভেটেড ফ্যাক্টর। এই হাইজিন ফ্যাক্টরটাকে অনেক সময় মেইনটেনেন্স ফ্যাক্টর বা ডিসস্যাটিসফাইড বলা হয়, যাতে এই হাইজিন ফ্যাক্টরকে যদি মেইনটেনেন্স না করা হয় তখনই কিন্তু এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশনটা তৈরি হয়। আর মোটিভেশন ফ্যাক্টরটা কি করছে, মোটিভেশন ফ্যাক্টরটা হচ্ছে এই এটাকে স্যাটিসফাই বলা হয়, যে এই মোটিভেশন ফ্যাক্টর যদি তোমার মধ্যে ইনক্রিজ হয় তবেই কিন্তু স্যাটিসফাই হবে, আর যদি মোটিভেশন ফ্যাক্টর ডিক্রিজ হয় তাহলে কিন্তু কোনো এফেক্ট কিন্তু সাধারণত এই হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি দ্বারা